আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন। আমি বলছি খেজুর এবং তেল, এই দুই জিনিসের নাটক চলছে। ভাই, খেজুর তো আসে রমজানের ৪৫ দিন আগে। ৪৫ দিন আগে খেজুর আসে। সারা জীবন দেখে আসছি খেজুর আসতো তো এই ওয়ার্ড কমিশনারদের কার্যালয়ে চলে আসতো, বা জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়ার্ড কমিশনের কার্যালয়ে আসে, চেয়ারম্যানদের কার্যালয়ে আসে, ওখান থেকে আস্তে আস্তে বিলি করা হয়। তো এই যে নুনুনাথ আবদুল্লাহ, উনি এমন কি এমন কইরা ফেলাইলেন যে একবারে ওফ খেজুর আসছে, আমি হিসাব করে করে দেখাচ্ছি, এটা এখানে যাবে এটা। ও ভাই, আসছে তো ৫২০টা, তো এখানে ৫০০ বক্স, ২০ বক্স কই গেছে? আপনার আব্বার পেটে নাকি আপনার আম্মার ডট ডটের ভিতরে কোথায় গেছে? একটু কইবেন আমাদের। মস্করা করেন। আইসে তো রমজানের ৪৫ দিন আগে, এখন আর সময় আছে ৯ দিন। আরো যেই খেজুর আসছে ওই খেজুর মার্কেটে, সেইখান থেকে দলা পচা গলা খেজুর দিয়ে এখন আইনা আপনি দিছেন। হ্যাঁ, আর সরকারের খুব খাদ্য গুদাম থেকে খেজুর আসছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। অরিজিনাল খেজুরের প্যাকেটটি কেন কাউরান বাজারে বেচলেন? আর পচা খেজুর আইনা এখন এই যে ৯ দিন আগে মানুষের দিচ্ছেন, মানে হুড়াহুড়ির ভিতরে খেজুর দিছি, কেউ আর চাইব না, এগুলো নিয়ে আলোচনার টাইম নেই তো। কারণ আপনি আজকে কালকের ভিতরে খেজুর দিবেন, মানুষের তাড়াতাড়ি খেয়া ফেলাইবো, এরপর ঈদ মার্কেটিংয়ে লাগিয়ে যাবে, সুতরাং মানুষ আলোচনাই করতে পারবে খেজুর কি পচা ছিল না গলা ছিল। আর আপনাদের কাছে যদি এই খেজুর যদি কোনো ব্যাংকে রাখা যেত, এটাও রাখতেন। বন্যার সময় ১২-১৩ কোটি টাকা, হেটার হিসাব দিলেন না। এখানে এখন ৫২০ প্যাকেট খেজুর পাইয়া কয়েক ৫০০ প্যাকেট। অবশ্য আপনি আমার কথা মিথ্যা হইতে পারে, সরকারি গ্যাজেটও দেখাই দিচ্ছে আপনি, এই যে দেখেন। এবং আপনাদেরই আব্বার পত্রিকা আমার দোষ, স্বপ্ন দোষ না, আমার দোষ, ওই পত্রিকার নিউজ, এগুলা আমার কথা না ভাই, ঠিক আছে না? এগুলো আপনাকে দেখে দিচ্ছে, একটু দেখে নেন পরিষ্কার করে। ওনারা কি বলছে আমাদের বললেন না যে আমরা সব কিছুতেই আপনার সমালোচনা করি, সেটা আমাদেরকে বললেন না। এদিকে আবার তেল নিয়েও নতুন নাটক। গত ২ দিন ধরে তো ভারতের মোদির ডট ডট পর্যন্ত চুইয়া মুইয়া তেল চাইছে। এখন মনে হয় একটু বুঝতে পারছে যে মোদি কি পুরা তেল দিব কি দিব, কারণ সবার তেলের দরকার। আপনারা তো যা দিব, যেই চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তো অতটুকু দিবে, এর বেশি তো আর দিব না। কারণ আপনার তো আর জঙ্গি সরকার, আপনারা তো আর নর্মাল সরকার না। তাই এখন আপনার আবার নতুন নাটক, রাশিয়া থেকে তেল কেনার অনুমতি চেয়েছে আমি আমেরিকার কাছ থেকে। কয়দিন পর মনে হয় বউ লইয়া শুইতে গেলেও আমেরিকার অনুমতি লাগবে নাকি ভাইয়া? তারেক ভাইয়া, আমার ভাবির লোকে শুইতেও কি আমেরিকার অনুমতি লাগবে এখন আপনাকে? না, চোখে চোখ রেখে কথা বলবো, সবার আগে বাংলাদেশ ভাইয়া। এখন বাংলাদেশ কই গেছে ভাইয়া? এখন কেন আমেরিকা থেকে অনুমতি নিতে হয়? আর এই নাটক একটু কম করেন প্রিয়। আপনার, আমি শুদ্ধ ভাষায় কইতে পারি না, আমাকে তো নাটক সদাই কম। রাশিয়ান তেল আপনি আনতে পারবেন না, তার কারণ হচ্ছে রাশিয়ার যে ক্রুড অয়েল, এইটা রিফাইন করার শক্তি বাংলাদেশের নাই। বাংলাদেশের চিটংয়ে যে মিল আছে, ক্রুড অয়েল যেটাকে আপনার রেডি করে, ওইটা রাশিয়ান ক্রুড অয়েল পারে না। কারণ এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তো ওগুলা পারে না। এগুলো একমাত্র আমাদের পুরো এশিয়ার মধ্যে ইন্ডিয়া আর চায়নার আছে, এদের আছে। এরা আইনা, এরা রিফাইন করে এরাই বেছে। আমেরিকায় নিতে পারে না, আমেরিকায় ইন্ডিয়া থেকে লয়ে যায় রাশিয়ান অয়েল কিন না। পৃথিবীর বহু দেশে ইন্ডিয়া থেকে কিনে এখন। চায়নাও কিনছে কতদিন আগে, অবস্থা দেখছে না? চায়না নিজেও আমদানি করে রাশিয়া থেকে। বাংলাদেশ পারবো না, কারণ বাংলাদেশের যে মেশিন, এই মেশিন দিয়ে আসলে তেল পরিষ্কার করা যায় না। আমাকেও অন্য তেল, মিডল ইস্টের তেল, এটা এটা তো বিভিন্ন গ্রেডের আছে। রাশিয়ার যেই গ্রেড, এই গ্রেড আমাদের হবে না। আর এই গ্রেডের তেল রাশিয়া থেকে আইনা যদি রিফাইন করতে হয়, তাহলে বিশাল লঙ্কাযোগ্য আবার মেশিনকারি বসাইতে হবে। এটা হচ্ছে কোভিডের সময় একবার রাশিয়ার শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিল, যে বাংলাদেশ যদি চায় এই ক্রুড, যেটা রাশিয়ান ক্রুড অয়েল, এইটাকে আপনার রিফাইন করার পুরো যন্ত্রপাতি মেশিনপত্র সমুদ্রের ভেতরে বসাই দিবে, মানে ভাসমান প্ল্যাটফর্ম বসাই দিবে। কিন্তু ওই সময় যে বৈশ্বিক বিভিন্ন কারণ, জিও পলিটিক্স, নিষেধাজ্ঞা, টাকাটা কিভাবে দিবে কিভাবে আনবে, এগুলা নিয়ে একটা ঝামেলার কারণে তখন গড়ায় নাই। আর এখন আপনারা আসছেন যে এই মুহূর্তে যুদ্ধ লাগছে, কালকের থেকে বা আগামী 1 মাসে 200 টাকা ব্যারেল হয়ে যাবে তেলের, এখন আমরা রাশিয়ান তেল আনবো। আপনি আইন নাকি ভাইয়া, আপনি আইন নাকি হোগা দিয়ে দিবেন? মস্কারি করেন। এই কথাগুলো আবার আপনারা সবাই কি মনে করেন জানেন, যে আমরাই মনে হয় বাকওয়াজ করতেছি। না ভাই, এগুলো সব পত্রিকাতে আছে।
সবই পত্রিকাতে আছে। আর আমাদের অবস্থাটা কি হচ্ছে জানেন, ভাইয়াদের অবস্থাটা কথা বলে দেখেন। ইলেকশনে এক ভদ্রলোক দাঁড়াইছে, তো যে ভদ্রলোক দাঁড়িয়েছেন ওনার নাম হচ্ছে যে আপনার নুনু। তো পত্রিকাতে আসছে নুনু খারাইছে। এইটা দেখে মহিলারা খেপে গেছে, "এই শালা শালা কি নুনু খারাইছে, নুনুর সাথে আমাদের সম্পর্ক নাই", যা পিড়াপিড়ি লাগাইছে। তো পরের দিন পত্রিকা আবার দিছে যে মহিলারা নুনুতে সন্তুষ্ট নয়। এই কথা শুনে মহিলারা আরো খেপছে। এইবার গোলাগুলির অবস্থা, "তুই শালা এগুলো লিখে তো আমাদের পরিবারের ভিতর নষ্ট করতেছস, এই চেঞ্জ কর"। তো এখন হেডিং চেঞ্জ করার পর না, মহিলারা নুনুর উপর কিছুটা সন্তুষ্ট। এখন এই যখন অবস্থা, তখন নেতায় পাঠাইছে যে মহিলাদের মধ্যে আর নুনুর মধ্যে একটা সম্পর্ক যাতে ভালো হয়, ইলেকশন জিতে এই ব্যবস্থা করো। তো যে ব্যাটারে পাঠাইছে ওই ব্যাটা আবার নুনুরে দেখতে না, কেন জানেন? তার কারণ হচ্ছে যে নুনু একসময় ওনারা কইছিল, "স্যার আপনি এত সিপা হাগেন কেমনে"। তো এটা নিয়েই মানে এই যে পত্রিকার কি, নুনু একজনের নাম নুনু, কয় নুনু খারাইছে। তো আমাকে এই যে বিএমপির তারেক ভাইয়া তারা হচ্ছে যে সেই নুনুর মতন। এখন যখন ওই যে শর্ট, তখন ওনাদের নুনু কারাইছে। ওনারা এখন আরেকজনের নুনু চুই আছে, নরেন্দ্র কাকার নুনু চুই আছে। ঢাকা টু দিল্লি কইতেছে না, এখনকার রাশিয়ার থেকে আমরা তেল আনবো, তুমি তেল আইনা তোমার সোগাই দিবা, শালার পর তেল আইনা। এখন তোমার আমেরিকা আব্বার কাছ থেকে তেল আনো না, হেটা আনো না কেন বাইনচোদ। আরে হাসনাত শাবদুল্লাহ, আগে বেটা 12 কোটি 13 কোটি টাকার হিসাব দে, তুই খোরমার হিসাব আম করে দিস না। তাও আবার এখন জন খোরমার টাইম শেষ, জন আর খোরমা কিনানোর মানুষ নাই, খোরমা কিনানোর মানুষ নাই, দোকানেও বেচা যাইব না। এই জন্য এখন আম করে কষে, আমরা সবাই জানতাম এটা দুম্বার মাংস, ওই বেড়ার মাংস সব যায়। এটা এখন না, হেই শালার তোর এরশাদ পিরিয়ডও দেখে আইছি। তুই এনে কি নতুন কবি? তুই প্রথমে ফকির উত্তর বাপ্ত বলে রাজমিস্ত্রি, তুই ইলেকশন করার টেয়া কই পাইছস, এত বড় গাড়ি চালানোর টেয়া কই পাইছস। আর এখন যে স্কিন লাগাই দেয় যে স্কিনের টাকা কইবে, আগে হেডির হিসাব দে। এগুলার হিসাব লন বঙ্গু মুরুক্ষ, এগুলার হিসাব নেন, তারপরে কথা বলেন। জয় বাংলা, জয় বঙ্গ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান গত 2 বছরে নিয়মিত শুনেননি বাংলাদেশে এমন লোক পাওয়া মুশকিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে প্রায় ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় এমন স্লোগানে বেশ উত্তপ্ত হয়ে উঠত। আবার ইউনূসের অনুসারী হিসেবে যারা ভারতের 7 সিস্টার্সকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিত, তাদের কেউ কেউ এখন পার্লামেন্টেও যাচ্ছে। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে হঠাৎ করে তাদের মধ্যে সেই বিস্ফোরণের মতো জিয়ে থাকা ভারত বিরোধী স্লোগানগুলো উধাও হয়ে গেছে। আর নির্বাচনের পর তাদের অবস্থা এমন যেন ভারত বিরোধী স্লোগানগুলো কোনো ব্যাংকের লকারে জমা রেখে দিয়েছে। অন্যদিকে সরকারি মহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এমন তথ্য জানা যাচ্ছে যেটাকে আপনি ইউটার্নের চেয়ে বেশি কিছু ভাবতেই পারেন। ইরান যুদ্ধের সময় বিশ্বের সব দেশে যখন চলছে জ্বালানি তেলের সংকট, সে সময় ভারত থেকে এসেছে 5,000 মেট্রিক টন ডিজেল। এটা পুরাতন খবর। আরো তেল আসবে, এটাও প্রায় জানা কথা। এরই মধ্যে ওসমান হাদির খুনের 2 অভিযুক্তকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরও এসেছে। এই খবরে আবার বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে এমন দাবিও উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। প্রশ্ন হলো, বাংলাদেশের সরকার বদলের পর থেকে খুব দ্রুত এত ইউটার্ন নেওয়া খবরগুলো একের পর এক কেন আসছে, যেগুলোর সাথে দিল্লি না ঢাকা বিষয়টি জড়িত? শুধু কি মন্ত্রী পর্যায়ের বৈঠক, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়া আছে যেটি ঠিক দৃশ্যমান নয়? ভারতীয় সংবাদ মাধ্যম সহ একাধিক সূত্রের খবর হলো, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানের ভারত সফরের পর থেকে এসব চমক জাগানো খবরগুলো উঠে আসছে। বিশেষ করে ডিজিএফআই প্রধানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বৈঠক, আর তারপর এমন নানান ধরনের খবর বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। কৌতূহলটি হলো, যে খবরগুলো উঠে এসেছে তার প্রায় সবগুলো বাংলাদেশি স্বার্থকেন্দ্রিক, কিন্তু কূটনীতিতে 2 দেশের স্বার্থ থাকে। তাহলে আলোচনা হওয়া ভারতের স্বার্থের বিষয়গুলো কি, যেগুলো নিয়ে এখনো খবর হয়নি? আবার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আরো কি কি বিষয় আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? বিশেষ করে ডিজিএফআই এর সফরকে যেভাবে স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে, তাতে দেশ দুটির মধ্যে এই মুহূর্তে বিদ্যমান 3টি বড় ইস্যুর কি খুব সহসা সমাধান হতে যাচ্ছে? 2 দিনে ভারত থেকে এলো 5,000 টন ডিজেল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
9 ও 10ই মার্চ মোট 5,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রেলস্টার খবরে বলা হয়েছে চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরও প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল আসছে। এই যে তেল পাঠানোর জন্য পাইপলাইন, সেটি আবার শেখ হাসিনার আমলেই হয়েছিল। যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত, তাদের ভাষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করার জন্যই এই পাইপলাইন বানানো হয়েছিল। সেটি সত্যি হলে গ্যাসের লাইন দিয়ে তেল এসেছে, এটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। 2023 সালের মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানির তেল আমদানি শুরু হয়। প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় 5 কিলোমিটার ভারতের ভেতরে ও বাকি 126.5 কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত। দুই দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম 3 বছর প্রতি বছর 2 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। এরপরে 3 বছরে সরবরাহ বাড়িয়ে বছরে 3 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। আর পরবর্তী 4 বছরে এই পরিমাণ আরও বাড়িয়ে বছরে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা আমলে তেল আসলো, ডক্টর ইউনূসের আমলে তা ছিল বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সে সময় এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার চেয়ে ভালো বিকল্প বাংলাদেশের কাছে ছিল না। প্রশ্ন হলো, যেটি ইউনূস সরকার আমলে বন্ধ ছিল, সারা বিশ্বে যখন ক্রাইসিস চলছে, সেই বন্ধ প্রক্রিয়া কেন হঠাৎ খুলে গেল? অনেকের ধারণা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মার্চের শুরু থেকে গত কয়েকদিনে বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজনের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সেটিতে যাওয়ার আগে তুলে ধরি আরও একটি বিষয়, যেটি ভারত বাংলাদেশ ইস্যুতে গত কয়েক মাস ধরে বেশ স্পর্শকাতর ইস্যু হিসেবে পরিচিত। সেটি হলো ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যু। কারণ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। দাবি করা হয় হাদিকে গুলি করে আদিওরা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাইকমিশন ও উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশের পুলিশ হাদি হত্যা মামলা যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, সেটাতে প্রধান 2 আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের নাম আছে। এদের ধরার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল বাংলাদেশের পুলিশ। 8 মার্চ ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 8 মার্চ। বাংলাদেশে ভারত থেকে ডিজেল আসা শুরু হলো 9 মার্চ থেকে। এর অর্থ হলো ইউনূসের আমলে তলানিতে চলে যাওয়া সম্পর্কে দৃশ্যমান মোড় ঘুরতে দেখা যাচ্ছে 8 মার্চ থেকে। যদিও বলা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী চিঠি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে আসার মধ্য দিয়ে ভারতের বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের একটি দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সাথে টানা বৈঠক করেছেন। কিন্তু এসব কিছু ছাপিয়ে একটি খবর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান বা ডিজিএফ এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লির সফর। আর সে সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবর হলো সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে ডিজিএফ এর প্রধানের ভারত সফর। আরেকটি সংবাদ মাধ্যম এই মুহূর্তের খবরে বলা হয়েছে 1 মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যান বাংলাদেশের নতুন সামরিক গোয়েন্দা প্রধান।
সংস্থাটির আগের প্রধান ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই সেনা সদস্য ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল করা হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই এর প্রধান। এর 4 দিনের মাথায় নতুন ডিজিএফআই এর চিফ যান দিল্লিতে, যদিও সেনা সদর দপ্তরে তার ছুটির আবেদনে চিকিৎসার কথা বলা আছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের চমক জাগানো খবর হলো, ডিজিএফ এর চিফ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ আরও অনেকের সঙ্গে। অথচ অধ্যাপক ইউনূসের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইবার নিমন্ত্রণ পেয়েও ভারত সফরে যাননি। সেখানে সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা ডিজিএফ এর প্রধানের সফর হওয়া এমন বৈঠক শেখ হাসিনা আমলের পর এটি প্রথম। ডিজিএফ এর চিফের এই সফর আর বৈঠকের খবর তুলে ধরে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের শীতল সম্পর্কে কি অবশেষে উষ্ণতার ছোঁয়া লাগছে? এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে বলেও দাবি করেছে দাওয়াল। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2 আসামিকে গ্রেপ্তারের খবরটি প্রসঙ্গে বাংলাদেশের আইএসপিআর থেকে বলা হয়েছে, ডিজিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এটি ঘটেছে সংস্থাটির প্রধানের ভারত সফরের পরপরই। প্রশ্ন হলো, ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধানদের সাথে বাংলাদেশের ডিজিএফ এর প্রধানের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর কতটা বাংলাদেশের আর কতটা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বৈঠকগুলোর প্রধান 2টি দিক ছিল। প্রথমটি হলো চ্যানেল পুনর্গঠন। ডক্টর ইউনূসের আমলে গত 18 মাস ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু যোগাযোগ চ্যানেল স্থগিত ছিল। তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত 2 দেশের মধ্যে যোগাযোগ মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তখন খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ বজায় রেখেছিলেন, যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এখন খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে 2 দেশের যোগাযোগের চ্যানেলটি কেন সামরিক গোয়েন্দা মারফতে হচ্ছে? বিশ্লেষকদের ধারণা, এখানে দ্বিতীয় বিষয়টি কাজ করছে, সেটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। অর্থাৎ কোনো দেশের মাটি ব্যবহার করে যেন অন্য দেশের ক্ষতি না হয়, সে বিষয়ে 2 পক্ষই একমত হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা দিল্লির জন্য সবসময় অগ্রাধিকার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গোয়েন্দা পর্যায়ে এই সমন্বয় দিল্লির উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তবে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা সংকটকালীন পরিস্থিতিতে তেল দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথটা খুব একটা মসৃণ নয়। এখনো 2 দেশের টেবিলে 3টি বড় ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে সমাধানে পৌঁছানোর জন্য ওই বৈঠকগুলোতে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং বাংলাদেশে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি বড় কূটনৈতিক অস্বস্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক চরিত্র ফিরিয়ে আনা। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে। আবার দলটির অনেক নেতা ভারতে আছেন। কয়েকদিন আগে ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা আরো একবার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের কথা প্রকাশ্যে বলেছেন। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ঢুকেছেন। বিশ্লেষকরা মনে করেন, এই ইস্যুতে পরিস্থিতি স্বাভাবিক করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবশেষ ইস্যু হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে অগ্নি পরীক্ষা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে বলে মনে করছে একটি সূত্র। আবার এছাড়া গত 1 বছরে 2 দেশে যে কয়েকটি অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করছে,
সেগুলো এখনো বহাল রয়েছে। এগুলো নিয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, ডিজিএফআই প্রধানের এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান যেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর প্রাথমিক ইফেক্ট এরই মধ্যে দেখা যাচ্ছে। পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। বিদ্যমান 3টা ইস্যু নিয়ে সমাধানে পৌঁছতে পারলে দেশ দুটি হয়তো আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যেতে পারবে। আপনার যে শিরোনামের সাথে আগামীকালের যে সকল সংসদের, যেটাকে আমি মুসলেকা সংসদ বলি, মুসলেকা সরকার বলি, মুসলেকা প্রধানমন্ত্রী বলি, সেই মুসলেকা সংসদ যে বসতে যাচ্ছে তার সাথে আপনার শিরোনামের চমৎকার একটা মিল রয়েছে। আপনি যে কথাটা বললেন, এই কথাটা এই নুরুল কবির ভাই বলেছেন যে মানুষ নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছিল, যেমন মানুষ বিষ্ঠা দেখলে নাকে রুমাল দেয়, গার্বেজ রাস্তাঘাটে ময়লা দেখলে নাকে রুমাল দিয়ে পথ হাঁটে, ঠিক সেইভাবে বিএনপিকে ভোট দিয়েছিল যাতে বাংলাদেশের মানে একেবারে প্রকাশ্য স্বাধীনতা বিরোধী যারা, তাদের যেন আস্ফালন কম থাকে, সেই জন্য বিএনপিকে নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছিল। অনেকটা আমি বলতে পারি যে নাকে খত দিয়েও ভোট দিয়েছিল কেউ কেউ। কিন্তু কালকে কি বসতে যাচ্ছে? মিলকে জুলকে সরকার। এরা কোন সরকার? যারা স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, আল শামস সহ সকল স্বাধীনতা বিরোধীদের যে প্ল্যাটফর্ম, সেটা হলো জামাত, প্রকাশিত যারা, তাদের সাথে তারা কালকে সংসদে যাবে। কারা যাবে? যারা এই জামাতকে পৃষ্ঠপোষকতা করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে থেকেই। বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পরে, বলতে গেলে বাংলাদেশকে হত্যা করার পরে তাদের যে পৃষ্ঠপোষক হয়েছিল সেটা ছিল বিএনপি। আজকে যে তারেক রহমান, তার পিতা জিয়াউর রহমান ছিল তাদের পৃষ্ঠপোষক। আর আজকে কি সুন্দর মিল! কে যেন বলেছে, ওই গীতর ফারুকি নাকি সুয়ার ফারুকি, অপদেষ্টা ছিল সাবেক, তিনি বলেছিলেন তারেক রহমান তার বাপের পথে হাঁটছে। সত্যিই তাই, এটা কিন্তু মিলে গেছে। ওই তিশার স্বামীর কথা আমরা যতই খারাপ মনে করি, এটা কিন্তু সত্য বলেছে যে তারেক রহমান তার পিতার পথ ধরেই হাঁটছে, যার কারণে আজকে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, সরকারের নির্বাহী, আর তার বিরোধী দল হচ্ছে তার পিতার পৃষ্ঠপোষকতা দেওয়া দলটি জামাত, আজকে বিরোধী দল। মানে একেবারে মানে একটা হচ্ছে প্রকাশ্য স্বাধীনতা বিরোধী দল, আর একটা হচ্ছে সেই প্রকাশ্য স্বাধীনতা বিরোধী দলের অপ্রকাশ্য পৃষ্ঠপোষক। মিলকে জুলকে তারা সংসদে যাচ্ছে। তবে এই সংসদ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের সংসদ বলেই আমি মনে করি। তারা তো ওগুলো বলবেই, তাদের কাছে ৭১-এর চেতনা পুরনো গান মনে হইতে পারে, কিন্তু তাদের কাছে আবার ৪৭-এর চেতনা আবার আঙ্গুর ফলের মতো মধু। তাদের কাছে আবার ৪৭-এর চেতনা হচ্ছে ভদকা, তাদের কাছে ৪৭-এর চেতনা হইলো শ্যাম্পেন, তাদের কাছে ৪৭-এর চেতনা মানে যত রকম ওয়াইন আছে সব, ওইগুলো খুব চলবে। ৪৭-এর চেতনা বাংলাদেশে চলবে। আর এই গোলাম পরোয়ার নাকি পাওয়ার বলতেছেন, এই এই জামাতি মালটা, ওদের কাছে তো ৭১-এর চেতনা কিছুই মনে হবে না, কিন্তু জুলাইয়ের সন্ত্রাসী চেতনা আবার এদের কাছে ওকে টাটকা কটকটি ফন পাপড়ির মতো, ভাজা চানাচুরের মতো মনে হয়। এগুলো মানুষ খাবে না। তার কাছে তো ৭১-এর চেতনার কথা শুনলে শরীরে জ্বালা ধরবে। ওই পাওয়ার বলেন, তারপর ওই জামাতের যত নেতা আছে, এদের তোর নাম জানি না আমি, এদের নাম জানার দরকার নেই, কারণ তাদের নামে তসবি টিপলে ভেস্তে যাবে, তাদের দরকার তারা মুখস্থ রাখুক। জামাতি যত নেতা আছে, এদের কাছে ৭১-এর নাম শুনলেই মনে করেন এদের শরীরে ফুসকা পড়বে। আর বঙ্গবন্ধুর ভাষণ যদি বাজান আপনি তার সামনে, তখন তারা ওইটাও বলে, এক বাক্স আর কতদিন বাজাবা, এক ক্যাসেট কতদিন বাজাবা, যতদিন তোরা সামনে থাকবি ততদিনই আমরা বাজাবো। এই ক্যাসেট শুনলেই, বঙ্গবন্ধুর এই ক্যাসেট শুনলেই, ওই ৭১-এর ৭ই মার্চের ভাষণ শুনলেই দেখবেন আজান দিলে যেমন শয়তান পালায় যায়, বঙ্গবন্ধুর ভাষণ দিলেই আপনি আশেপাশে যত, আপনি যদি বাংলাদেশে কোন রাজাকার আলবদরকে ধরতে চান, সুপাহুয়া রুস্তম, তার আশেপাশে আপনি জাস্ট বঙ্গবন্ধুর সে ৭ই মার্চের ভাষণটা মোবাইল থেকে শুরু করে দিবেন, সাথে সাথে ধরা পড়ে যাবে, ১ সেকেন্ড দেরি হবে না। যদিও আজকে আমরা দেখেছি সেই জামাতের বাচ্চারা, আন্ডা বাচ্চারা বঙ্গবন্ধুর ভাষণ মুখস্থ করে সেটা বলে আবার পুরস্কার নিয়েছে, কিন্তু তাদের চোখ দেখলে কিন্তু বোঝা যায়, তাদের চোখ মুখ দেখলে আমরা ঠিকই বুঝেছিলাম তখন, কিন্তু আমরা বললে তখন মার নাই। আমরা যখন বলতাম তোমাদের ভিতরে সুপার রুস্তম জামাত শিবির আছে, এগুলো তখন মানতেছে না, আমরা কিন্তু ঠিকই চিনতাম। তো এই পাওয়ার বলেন, ফাওয়ার বলেন, আর সাদা শকুন বলেন, এদের মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনলে এদের চিৎকার আসবে, এদের বমি আসবে, এদের সমস্যার সৃষ্টি হবে, এদের চিরতার পানির মতো লাগে, কারণ এটা লাগবেই। কারণ তারা কি আকাম কুকাম করেছে, এই কথা বলে কি, এই সমস্ত কথা না বললে তো এটা ঢাকা যায় না। আর জামাত তো আপনাকে তখন হইতে হবে, আপনি মিথ্যাবাদী হয়েই জামাতে যাইতে হবে,
জামাত হওয়ার প্রধান গুণ হচ্ছে আপনাকে মুনাফেক এবং মিথ্যাবাদী হইতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। এবং শুধু মিথ্যা বললে হবে না, মিথ্যা তো মানুষ বলেই, ঠাড়া পড়া মিথ্যা শিখতে হবে। ঠাড়া পড়া মিথ্যা যতক্ষণ আপনি না শিখবেন, আপনি কোনোদিনই জামাতে যোগ দিতে পারবেন না, এই সুযোগই আপনার নাই। কত বড় নিমক হারাম, কত বড় বাটপার, কত বড় বদমাইশ হলে বলে যে 71-এর চেতনা এখন আর ওই সমস্ত ফল আর মানুষ খায় না। তো কি খায় মানুষ? তোমাদের জুলাই সন্ত্রাসী চেতনা খাবে আর মওদুদি চেতনা খাবে। আওয়ামী লীগকে পুরো মাঠ খালি করে, পুরো মাঠের ভালো ভালো প্লেয়ার সরিয়ে দিয়ে, ওই যে হাড়ুভাঙ্গা প্লেয়ার বিএনপির সাথে খেলে সিট পেয়েছে জোট মিলা 90টা। তারপর আবার এগুলো গ্রেজ দিয়ে পাস করা। জামাতের আমির এত বড় মর্দ, বাংলাদেশের মানুষ 71-এর চেতনা খায় কিনা ওটা জানে। জামাতের 27 গুণ 3বার হ্যাট্রিক করেছে জামানত হারানোতে। এইবারও চলে গিয়েছিল ওই ডক্টর ইউনূসের অনুরোধের আসলে তাকে পাশ দেখানো হয়েছে, ওইগুলো আমরা বুঝি। তো এগুলো বলে তো আর তাদের আকাম ঢাকানো যাবে না। কাশে বদ বায়ু ঢাকে না। তেমনি জামাতি নেতারা যতই গল্প করুক যে 71-এর চেতনা খায় না, 71-এ গান আর চলবে না, 71-এর সেই ফল আর কেউ খায় না, নতুন ফল আসছে, এগুলো বলে কাশে কোনোদিন মানে বদ বায়ু ঢাকানো যাবে না ভাই। ওই জামাতের যতই চিৎকার করুক মানুষ জানে ওরা কি, তাই ওরা এগুলো বলবে। ওরা এগুলো বলে বলে আত্মতৃপ্তি লাগে। এখন পাগলের সুখ যদি মনে মনে হয়, আমরা তো ফিরাইতে পারবো না। আওয়ামী লীগ মাঠে থাকলে দেখা যাইতো, অথবা স্বতন্ত্র ইলেকশন করতে দিলেই দেখা যাইতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, 2টার উপরে আসন পাইতো কিনা তাও সন্দেহ। এমনকি সাতক্ষীরা তো ফেল করতো, ওটা আমরা জানি। কেউ কেউ বলেছিল যে জামাতের সবাই ফেল করতো, কেউ আমি বলছি না 2-1টা আসন পাইলে পাইতে পারে। তো এগুলো তাদের কথা। আমরা গেলে খালিদ মহিউদ্দিন ওদেরকে নিবে, আমাদের তো নিবে না। আমরা গেলে জিজ্ঞেস করলে প্রথম যে 71-এর চেতনা আছে কি নাই। 71-এর চেতনা যদি না থাকতো তাহলে 32 নাম্বার 32 বার ভাঙতে যায় কেন? 71-এর চেতনা যদি না থাকতো বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করতে যায় কেন? 71-এর চেতনা যদি না থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কেন? 71-এর চেতনা যদি না থাকে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কেন? 71-এর যদি চেতনা থাকে মোবাইল মব ভায়োলেন্স করা কেন? 71-এর চেতনা যদি নাই থাকে, এখনো কিন্তু এই যে নির্বাচিত তথাকথিত নির্বাচিত সরকারের এই মুসলেকা সরকার আমলো সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। প্যারাকে যাইতে বলেন, এখনই দৌড়ানি খাইতেছে না। আমি বলেছিলাম যদি চিঙ্কুবাম এবং জামাত এবং আমার ভাবির পোলার এমপিও হয়, রাস্তাঘাটে মাইর খাবে। শুরু হয়েছে না দৌড়াদৌড়ি, জামাতের আমির ঢেলাইতেছে না বিএনপিরা। এই 71-এর চেতনা আছে কিনা? কয়দিন আগে তো জামাতের এমপি কালকে নাকি পরশু দৌড়ানি খেলো মসজিদে নামাজ পড়তে গিয়ে। এত তো আকল নাই, এত তো লজ্জা নাই। মানির মান পাহাড়ের সমান। ওরা হাটের মধ্যে জুতা মারছে, তাতে কি? কেউ তো আর দেখে নাই বিষয়টা এরকম, গায়ের কেউ তো আর দেখে নাই। কারণ সাঁতারের উপরে তো আর পানি নাই। আওয়ামী লীগের জন্য মানুষ 20 ফিট পানীয় গভীরতাও সাঁতার, 200 ফিট পানীয় সাঁতার। তো বিএনপি নয় এই যে আমলা থেকে প্রেসিডেন্ট হওয়া এই এই ভীতু লোকটাকে ভাষণ দেওয়াতে কি হবে? ওই 200 ফিট পানির জায়গায় নয় 220 ফিট পানি হবে। তো সাঁতার তো আওয়ামী লীগের জন্য সাঁতারই। এতে আওয়ামী লীগের কিছু যায় আসবে না। বরং বরং যারা আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে তাদের বিষয়ে আওয়ামী লীগ সচেতন হইতে পারবে। আমি জানি যে তারা কালকে ভাষণ দিবে, সমস্ত ভাষণের ভিতরেই আওয়ামী লীগ একেবারে মানে সবচেয়ে খারাপ দল, এরা যার না মানে হাবিয়া দুজকে পাঠাই দিবে কালকে। আর যারা বিএনপি আর জামাত আছে আর জুলাই সন্ত্রাসী, এদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসে পাঠাই দিবে আমাদের এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এটা আমরা জানি, এই ভীতু প্রেসিডেন্ট। আওয়ামী লীগের ভুল ছিল যে এরকম একটা আমলাকে প্রেসিডেন্ট বানানো। সেই জন্য এই কথাটা বলতে পারবে, পরে এতে কিছু খুব একটা ফারাক পড়বে আমার মনে হয় না। কারণ ওই যে বললাম যে 200 ফিট পানির জায়গায় আর 20 ফিট পানি বাড়বে। সাঁতার আওয়ামী লীগকে তো সাঁতার কাটতেই হচ্ছে, আমাদেরও তো সবই সমান। আর যেটা বলেন আমার ভাবির বলারা, স্বৈরাচারের ভাষণ শুনতে যাবে না। ওরা তো নিজেরাই আল্ট্রা ফ্যাসিস্ট, ওরা তো নিজেরাই আল্ট্রা স্বৈরাচার। মব সন্ত্রাসে মানে চালনে কয় সুই সেদা কেন তুই। আমার ভাবির পোলাদের গাল ফুলে গেছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে অফলায়, নয়া বউ তো গাল ফোলাইলে আমরা বলি অফলায়, মানে অজপাড়া গাইতে বলে। তো ওই অফলানের কাম বাজে নাই তো। ওই আওয়ামী লীগের প্রেসিডেন্ট ভাষণ দিলে তোমার এত খারাপ লাগে, ভারতের নাম শুনলেই তোমাদের শরীরে আগুন জ্বলতো। এখন না পেট্রোল নিয়ে আসতেছ, সরি এখন না জ্বালানি আনতেছ, কারেন্ট আনতেছ, ডিজেল আনতেছ। তাও কোন পাইপলাইন? যে পাইপলাইন হইলো শেখ হাসিনা বানানো পাইপলাইন, শেখ হাসিনার চুক্তি করা পাইপলাইন। এগুলো এদের গাল ফলানো, এরা গাল ফলাইছে। এরা নতুন বইয়ের মতো একটু গুসা করছে যাতে 2-4টা চুরি, 2-4টা বাদাম কদমা মানে শ্বশুরে নিয়ে আসে, মানে বিএনপি জন্য একটু ছাড় দেয়। আর তো কিছু না, বেজায় কষ্ট পাইতেছে প্রেসিডেন্টের ভাষণ শুনতে। জামাতের আমির বুঝি খুব ভালো মানুষ, যে জামাতে এরা 30 লক্ষ মানুষ হত্যা করেছে তারা বুঝি স্বৈরাচার না, যারা অগণিত নারীকে ধর্ষণ করেছে তারা বুঝি দেশের জন্য ক্ষতিকর না, তার ভাষণ শুনতে পারবে, তার ওয়াজ শুনতে পারবে। আর আমাদের প্রেসিডেন্ট সাহেবের ভাষণ শুনলে তাদের ইজ্জত যায় চলে যায়। মানে হাসবো না কান দিব
সেই মানে বদবায়ু ত্যাগ করবো, বুঝতে পারতেছি না আমার ভাবির পোলাদের গুসা দেখে। ভাবির পোলারা আর কি চায়? শ্বশুরের প্রধান বিচারপতি বানাইছে, আর কি চায় আমার ভাবির পোলারা? শাশুড়ি কি আমার কাছে হাঙ্গা দিবে নাকি এখন? এটা তাদের খায়টা দিয়ে দেখে আমার কাছে তাদের, এদের যদি এত শক্তি, এদের কোনো কিছু আর ভালো লাগে না। চাইছিল চাকরি, হইতে চাইছিল কেরানি, কেরানি হইতে যায় মানে মন্ত্রী পিএস আর চাকরি নিতে যায় এমপি মন্ত্রী হয়ে গেছে তারা। আর কত চায়, আর কত বন্ডামি করবো আমার ভাবির পোলারা? কয়দিন পরে ভাবির পোলার প্রেসিডেন্টের ভাষণ না, বাংলাদেশের রাস্তাঘাটে রসের বাইদানির গান শুনতে দিবে না, রূপ বানায় গানও শুনতে পারো না, পাবলিক উষ্টায়ন যমুনা পদ্মা মেঘনাতেও না, ঢাকার মান্ডা খালে পচা খালে ফেলাবে। আমার ভাবির পোলারা প্রেসিডেন্ট বাসের না শুনুক, তাহলে এটা প্রেসিডেন্টের জন্য ভালো হয়েছে।